কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আমি সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুদ আলম জনি। আজ আমরা দশম শ্রেণীর দশম অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ ধাতু ধাতু অধ্যায়ের তৃতীয় লেকচারে ধাতুর বিজারণ প্রক্রিয়া, ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া, কার্বন বিজারণ প্রক্রিয়া এবং তার পরবর্তী যে টপিকসগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বেশি কথা না বলে আমি সরাসরি টপিক্সের মধ্যে যাচ্ছি। আর আরেকটি কথা, যে তোমরা যখন যে কোনো অধ্যায়ের ক্লাস করবা বা ভিডিও দেখবা বা ভিডিও সার্চ করবা, ঠিক আছে? তো অবশ্যই, যেহেতু আমি এখন দশম শ্রেণীর ক্লাস নিচ্ছি, সবার আগে আমার নামটা সার্চ করিও। নাম, তারপর হচ্ছে তোমার বিষয় কেমিস্ট্রি, তারপর তোমার চ্যাপ্টার, লেকচার, এভাবে তুমি যদি সার্চ দাও তখন এই লেকচারটা খুব সহজে পাবা। ঠিক আছে? কারণ ইউটিউব একটা ভাস্ট জায়গা, অনেক বড় জায়গা। এখানে মাঝে মাঝে এমন দেখা যাচ্ছে যে তুমি অনেক কিছু সার্চ করতে পারছো না। তখন তোমার এই সার্চগুলো করতে গিয়ে আবার আরেকটা সমস্যা হয়, যে বাংলা লেখা, ইংরেজি লেখা। যদি কথার কথা, আমি আমার মোটামুটি প্রতিটা লেকচারের যে সার্চ লাইনগুলো থাকে, যে ট্যাগ লাইনগুলো থাকে, এটা আমি ইংলিশে দিই। তো যদি অন্য কোনো টিচারের লেকচার খুঁজে না পাও, যদি ইংলিশে যদি খুঁজে না পাও, কাইন্ডলি একটু বাংলাতেও খোঁজার চেষ্টা করিও। যে অনেকেই আবার টাইটেলটা বাংলাতে দিচ্ছে, তাহলে দুটোতে একটু খুঁজে নিও, তাহলে সুবিধা হবে তোমাদের। তো যাই হোক, আমি এখন বেশি কথা না বলে আজকের লেকচারটা শুরু করছি। তো লাস্ট লেকচারে, লেকচার 2তে, আমরা ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া এই অংশ পর্যন্ত মোটামুটি একটা ধারণা নিয়েছিলাম। ঠিক আছে? যে আর অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতি, বক্সাইটের মাধ্যমে কিভাবে অ্যালুমিনিয়ামকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিষ্কাশন করতে হয়, এটার উপর একটা বিশদ আলোচনা হয়েছিল। কিন্তু আছে কার্বন বিজারণ প্রক্রিয়া এবং তার পরবর্তী যে ধাপসমূহ আছে, এই ধাপগুলো নিয়ে একটু আলোচনা করা হবে। তাহলে শুরু করি এখন। আবার ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া, এই টপিকটা আবার ফিরে আসবে। তো প্রশ্ন হচ্ছে এটা, যে এই প্রশ্নটা আমি গতদিন আলোচনা করেছিলাম, আজকে আমি আবারও দিচ্ছি। কার্বন বিজারণ পদ্ধতি বলতে কি বুঝো? পদ্ধতি কি এটা একটা, এবং সকল ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন, এই অংশটা পড়ানো হয়নি। এবং এর সাথেই ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া, এই অংশটাও আজকে আমরা আবারও একবার রিভাইজ করব। কার্বন বিজারণ পদ্ধতি কি? সকল ধাতুকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায় না কেন? নিষ্কাশন করা যায় না কেন, ব্যাখ্যা করো। এই দুটো কোশ্চেন, এবং বোর্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন কয়েকবার বোর্ডেও আছে। তোমরা এই জিনিসটা বোর্ডের টেস্ট পেপার অথবা গাইড দেখতে পারো, সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো দেখতে পারো যে এই বিগত বছরগুলোতে এই কোশ্চেন খ নাম্বারে অথবা গ নাম্বারে কয়েকবার এসেছে। তাহলে এখন শুরু করি। কার্বন বিজারণ প্রক্রিয়া কি ছিল? কার্বন বিজারণ প্রক্রিয়া ছিল, যখন ধাতু নিষ্কাশনে বিজারক হিসেবে আমরা কার্বনকে ব্যবহার করি, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কার্বন বিজারণ প্রক্রিয়া। আবারও বলছি, যখন ধাতু নিষ্কাশনে কার্বনকে বিজারক হিসেবে ব্যবহার করা হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে কার্বন বিজারণ প্রক্রিয়া। এবং এই সকল ধাতুকে আমরা কার্বন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করতে পারবো না। আমি গত দিনের এক্সাম্পল দিয়ে দিচ্ছি যাতে একটা ধারাবাহিকতা বজায় থাকে। গতদিনে আমি জিঙ্ক অক্সাইডের সাথে এই কার্বনের বিক্রিয়াটা দিয়েছিলাম। এখানে জিঙ্ক অক্সাইড এবং যখন কার্বনের বিক্রিয়াটা হবে, এখান থেকে নিষ্কাশন প্রক্রিয়ার মধ্যে কার্বন এই অক্সাইডের সাথে যৌগ তৈরি করবে এবং জিঙ্ক পৃথক হয়ে যাচ্ছে। তাহলে এখানে তৈরি হবে জিঙ্ক এবং কার্বন মনোঅক্সাইড। এটাকে কার্বন বিজারণ প্রক্রিয়া বলা হচ্ছে এই কারণে, কারণ এখানে কার্বনকে বিজারক হিসেবে ব্যবহার করা হয়। আমি গতদিনের লেকচারেও এই কথা বলেছিলাম যে সপ্তম অধ্যায়ের জারণ বিজারণের একটু নলেজ তোমাদের অবশ্যই লাগবে। যদি সেই কাজটা না করো, এই অংশটা বুঝতে অনেক সমস্যা হবে। তো এখন জারণ বিজারণ হিসেবে জারক কাকে বলে এবং বিজারক কাকে বলে? যে ইলেকট্রন দান করে তাকে বিজারক বলে। আবার বলছি, যে ইলেকট্রন দান করে তাকে বিজারক বলে, যে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। আবারও বলছি, যে ইলেকট্রন দান করে তাকে বিজারক বলে এবং যে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। তাহলে সম্পূর্ণরূপে আমরা ইলেকট্রন দান এবং গ্রহণের কনসেপ্টের উপরে এখানে দেখবো যে এটা কেন কার্বন বিজারণ প্রক্রিয়া বলা হচ্ছে। এখানে যদি আমি জারণ সংখ্যাগুলো চিহ্নিত করি, কার্বনের জারণ সংখ্যা 0,
জিরো দেওয়া হয় না সাধারণত, তো আমি এখানে জিরো লিখলাম। এখন বোঝানোর জন্য তোমরা লেখার সময় এভাবে জিরো প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। যখন জারণ অর্ধবিক্রিয়া বা বিজারণ অর্ধবিক্রিয়া দেখাবা তখন তোমরা এখানে মাথার উপরে জিরো অথবা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারো। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2, জিঙ্কের জারণ সংখ্যা +2। একইভাবে এখানে মৌলিক পদার্থের পরমাণু, তাহলে জারণ সংখ্যা স্বাভাবিকভাবে জিরো হবে। এখানে অক্সিজেন -2 এবং কার্বন +2। এখন এই বিক্রিয়াটা যদি আমরা দেখি, এখান থেকে কার্বন বিজারণ প্রক্রিয়ার ধারণা আমাদের চলে আসবে কিভাবে, যে এখানে অক্সিজেন কিন্তু দর্শক আয়ন, অক্সিজেন দর্শক আয়ন, অক্সিজেনের জারণ সংখ্যার মানের কোনো পরিবর্তন ঘটে না। যেহেতু অক্সিজেনের জারণ সংখ্যার মানের কোনো পরিবর্তন ঘটে না, তাই এখানে আমরা অক্সিজেনকে নিয়ে কোনো কথাই বলবো না। ঠিক আছে, এখানে কার্বনকে চেক করো, কার্বনের প্রথমে জারণ সংখ্যা 0 এবং বিক্রিয়ার পরে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +2। তো কোনো মৌলিক পদার্থের জারণ সংখ্যা 0 থেকে +2 তখনই হয় যখন সে দুটি ইলেকট্রন দান করে। আবারও বলছি, কোনো মৌলিক পদার্থ তখনই 0 থেকে +2 হয় যখন সে দুটি ইলেকট্রন দান করে। আর এই জিনিসগুলোতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে নেক্সট মাসের মধ্যেই আমরা রিভাইজ শুরু করব। নেক্সট মাসের মধ্যে আমরা রিভাইজ শুরু করব, তখন দেখা যাবে যে এই জারণ বিজারণ যখন আমরা প্র্যাকটিস করবো এই জিনিসগুলো আবার আয়ত্ত চলে আসবে। তাও চেষ্টা করবো একটু নিজের থেকে রিভাইজ দেওয়ার, তাহলে আমাদের একটু সুবিধা হবে বোঝাতে। তাহলে কার্বন 0 ছিল, 0 থেকে কার্বন পরিণত হচ্ছে +2-তে। তাহলে কার্বন দুটি ইলেকট্রন ত্যাগ করলো এবং দুটি ইলেকট্রন ত্যাগ করে কার্বন ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন দান করে তাকে জারণ বলে। এই বিক্রিয়াটাকে তুমি জারণ বিক্রিয়া বলতে পারো, অথবা এখানে জারণ অর্ধ বিক্রিয়া কথাটা উল্লেখ করা যেতে পারে। অর্ধ বিক্রিয়া কেন? কারণ জারণ বিক্রিয়া কখনো একাই ঘটে না, জারণের সাথে বিজারণও ঘটে। তাহলে এটি কার্বন বিজারণ প্রক্রিয়া কেন? যে এখানে কার্বন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, কার্বন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। যেহেতু কার্বন ইলেকট্রন ত্যাগ করে, অবশ্যই এই ত্যাগ করা ইলেকট্রনটা কোনো না কোনো মৌলিক পদার্থ গ্রহণ করবে। এখানে এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে? আমরা ডিফারেন্সটা বুঝতেই পারছি, জিঙ্ক দিয়ে। যার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না তাকে কখনো দেখবা না, যার মধ্যে পরিবর্তন ঘটবে তাকে দিয়েই তোমাদের বর্ণনাগুলো দেবা, এক্সাম্পলগুলো দেবা। যখন এখানে জিঙ্ক +2 ছিল, +2 থেকে 0 হয়ে গেছে। যখন জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে তখন সে ধনাত্মক আয়নে পরিণত হয়। কিন্তু ধনাত্মক আয়ন থেকে যখন আবার সে 0-তে আসতে চায়, যখন সে আবার ফিরে আসবে 0-তে, তার মানে ও ত্যাগ করা ইলেকট্রনটা আবারও গ্রহণ করে। এখন যাকে ত্যাগ করে তার মাধ্যমে না হলেও অন্য কারোর থেকে সেই ইলেকট্রনটা গ্রহণ করতে সক্ষম হয়। তাহলে এখানে বিজারণ বিক্রিয়াটা হবে, বিজারণ বিক্রিয়াটা হবে জিঙ্ক আয়ন, Zn+2 আয়ন। এখানে জেডটাকে একটু ভালোভাবে লিখতে হবে, ক্যাপিটাল লেটার স্মল লেটারের ব্যাপার আছে, অবশ্যই এই জিনিসটা মেনটেন করবা। লিখতে গিয়ে অনেক সময় আমাদেরও ভুল হয়ে যায়, আমার নিজের অনেক বেশি ভুল হয় যে ক্যাপিটাল লেটার স্মল লেটার মিক্স হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু বিক্রিয়া প্রতীক সংকেত দেখার সময় এদিকে সাবধান থাকবা, ক্যাপিটাল লেটারকে ক্যাপিটালে এবং স্মলকে স্মল রাখার চেষ্টা করবা। জিঙ্ক আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে এবং জিঙ্ক পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে এই পদ্ধতিকে কার্বন বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? এই পদ্ধতিকে কার্বন বিজারণ প্রক্রিয়া বলা হচ্ছে কেন? কারণ এখানে বিজারক হিসেবে কার্বনকে ব্যবহার করা হয়। কোনো রাসায়নিক বিক্রিয়া যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলে। যেহেতু এখানে কার্বনের ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে আমরা ধাতু নিষ্কাশন সম্পন্ন করছি, তাই এই পদ্ধতিকে, ধাতু নিষ্কাশনের এই পদ্ধতিকে বলা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। যদি প্রশ্ন করে কার্বন বিজারণ পদ্ধতি বা কার্বন বিজারণ প্রক্রিয়া বলতে কি বুঝো, অ্যান্সার হচ্ছে ধাতু নিষ্কাশনে যদি কার্বনকে বিজারক হিসেবে ব্যবহার করা হয় তাহলে তাকে কার্বন বিজারণ প্রক্রিয়া বলে। ব্যাখ্যা: প্রথমে বিক্রিয়া দিবা, এভাবে বিক্রিয়া চিহ্নিত করার পর জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া দিলা, তারপরে তুমি বলবা যেহেতু উপরোক্ত জারণ বিক্রিয়াতে দেখা যায় কার্বনের ইলেকট্রন ত্যাগের মাধ্যমে উক্ত ধাতু নিষ্কাশন সম্পন্ন হয়। যেহেতু কার্বন ইলেকট্রন ত্যাগ করে এবং যে ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বিজারক বলি। যেহেতু কার্বন ইলেকট্রন ত্যাগ করে তাই এখানে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কার্বন বিজারণ প্রক্রিয়া, কারণ কার্বনকে এখানে বিজারক হিসেবে ব্যবহার করা হয়। এটা ছিল প্রথম কোশ্চেনের অংশ। আমি গত দিনের একটা কোশ্চেন একটু আলোচনা করে দিই যে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া কেন, ব্যাখ্যা করো। ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া কেন, ব্যাখ্যা করো। সেটার অ্যান্সার কি? যে যখন কোনো ধাতব আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করা হয় তখন ধাতব আয়নকে ধাতুতে পরিণত করার জন্য তাকে ইলেকট্রন গ্রহণ করাতে হয়। আবার বলছি, আমি এই বিক্রিয়া থেকে আসছি, যখন কোনো আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করা হয় তখন ধাতব আয়নকে ইলেকট্রন গ্রহণ করানোর মাধ্যমে ধাতুতে পরিণত করা হয়। আবার আমরা জানি যে বিক্রিয়া কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। যেহেতু ধাতব আয়নকে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে নিষ্কাশন করা হচ্ছে তাই ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। এখন পরের প্রশ্ন, সকল ধাতুকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায় না কেন? সকল ধাতুকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায় না কেন? এখানে আমাদের চারটা প্রয়োজন। চার যেটা আমরা পড়েছিলাম গতদিন, তোমাদেরকে পড়তে বলছিলাম আমি।
তো এই চার্টের মধ্যে সক্রিয় ধাতু, মধ্যম সক্রিয় ধাতু, এরকম একটা তোমার শীট দেওয়া ছিল, একটা ফ্লো দেওয়া ছিল। এখন এই অংশটা আমি আরেকবার লিখি, একটু বোর্ডটা মুছলাম। তো চার্টের মধ্যে ছিল পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এরপরে আমি এখানে একটা ব্লক দিয়েছিলাম। এখানে এই জায়গাতে বইয়ে কোনো ব্লক দেওয়া নাই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই জায়গাতে একটা ব্লক দিয়েছিলাম। এবং এরপরে ছিল জিঙ্ক, আয়রন, পরের যে ধাতুগুলো ছিল সেগুলো দেওয়া যাবে। এখন এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে কার্বনের অবস্থানটা এখানে হবে। এই কার্বনের অবস্থানকে দেখানোর জন্যই আমি এখানে ব্লকটা দিলাম। এখন কার্বনের অবস্থানটা এখানে কেন হচ্ছে, যে কার্বন একটা ধাতু না, কার্বন ধাতু না, তবে ধাতু না হওয়া সত্ত্বেও তার মধ্যে কিছু ধাতব ধর্ম থাকে। ইলেকট্রন ত্যাগ করা একটা অনেক বড় ধাতব ধর্মের মধ্যে পড়ে, ও বিদ্যুৎও পরিবহন করতে পারে। তো যাই হোক, এখানে কার্বনের অবস্থান থাকবে। তো কার্বন এখানে যদি থাকে, এই কথার অর্থ হচ্ছে উপরের মৌলিক পদার্থসমূহ কার্বনের তুলনায় শক্তিশালী বিজারক। আবারও বলছি, উপরের যে মৌলিক পদার্থসমূহ এরা কার্বনের তুলনায় শক্তিশালী বিজারক, শক্তিশালী বিজারক। আর নিচে যারা থাকবে এরা কার্বনের তুলনায় দুর্বল। নিচে অনেকগুলোই আছে, তা আমি সবগুলোর উদাহরণ দিলাম না। তো কার্বনের উপরে যারা থাকবে যে সকল ধাতু সমূহ, এরা কার্বনের তুলনায় তীব্র বিজারক বা শক্তিশালী বিজারক। এবং কার্বনের নিচে যারা থাকে, জিঙ্ক, আয়রন, এরপরে যেভাবে সিরিয়ালটা চলে, তারা হচ্ছে মৃদু বিজারক। তো কখনো কোনো মৃদু বিজারক, কোনো শক্তিশালী বিজারকের আয়নকে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ধাতুতে পরিণত করতে পারে না। আবারও কথাটা বলছি, কখনো কোনো মৃদু বিজারক কোনো শক্তিশালী বিজারকের আয়নকে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ধাতুতে পরিণত করতে পারবে না। সে একটা বিক্রিয়া এখানে, যেমন ক্যালসিয়াম প্লাস 2 এর দুটো ইলেকট্রন প্রয়োজন, ক্যালসিয়াম প্লাস 2 এর দুটো ইলেকট্রন প্রয়োজন। এ অন্য যে কোনো উপায়ে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এ ইলেকট্রন গ্রহণ করলেও করতে পারে। কিন্তু কার্বন যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে এবং কার্বন ধনাত্মক আয়নে পরিণত হয়, এই ত্যাগ করা ইলেকট্রন কখনোই ক্যালসিয়াম গ্রহণ করবে না। কারণ হচ্ছে যে ক্যালসিয়াম এর তুলনায় শক্তিশালী বিজারক। যদি এই ইলেকট্রনটাই গ্রহণ করতো, তাহলে কি করতো, এ আবার ইলেকট্রন ত্যাগ করতো। কারণ নিজের চেয়ে দুর্বল কারক থেকে এই ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সুস্থিতি অর্জন করতে পারবে না বা বিক্রিয়া সম্পন্ন করতে পারবে না। যাই হোক, আমি লাইনটা আরেকবার শেষ করার চেষ্টা করি। তাহলে সকল ধাতুকে কার্বন বিজারণ প্রক্রিয়া নিষ্কাশন করা যায় না কেন? কারণ হচ্ছে এটা যে কার্বনের উপরে যারা অবস্থান করে, শক্তিশালী বিজারক যারা, তারা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশিত হয়। কারণটা হচ্ছে এটা যে উপরের যে মৌলিক পদার্থ সমূহ এরা হচ্ছে শক্তিশালী বিজারক বা সক্রিয় ধাতু। কখনো কোনো শক্তিশালী বিজারকের আয়ন তার তুলনায় মৃদু বিজারক থেকে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ধাতব আয়ন থেকে ধাতুতে পরিণত হবে না, কখনো ধাতব আয়ন থেকে ধাতুতে পরিণত হবে না। তার মানে এর মাধ্যমে এর যে ইলেকট্রনটা ত্যাগ করে ইলেকট্রনের মাধ্যমে এর কখনো ইলেকট্রন গ্রহণ করা হবে না। তাই সকল ধাতুকে কার্বন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করা যায় না। আমরা শুধুমাত্র ওই ধাতু সমূহকে কার্বন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করতে পারবো যাদের অবস্থান কার্বনের নিচে। ঠিক আছে? তো এটা ছিল আমাদের ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। সকল ধাতুকে আমরা কার্বন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করতে পারি না কেন? এরপরে আমাদের একটা টপিক ছিল স্ববিজারণ। আমি জাস্ট এটা উচ্চারণ করেছিলাম, কিন্তু কোনো এক্সাম্পল দেখা নেই। স্ববিজারণ পদ্ধতিটা কি? আমাদের যে ধাতুর সক্রিয়তা সিরিজ বা চার্ট যেটা দেওয়া আছে, এই চার্টের মধ্যে স্ববিজারণের অংশটার খুব ভালো একটা বিক্রিয়া দেওয়া আছে। প্রবলেম হচ্ছে একটা বিক্রিয়ার কোনো ব্যাখ্যা দেওয়া নেই ওখানে। এখন ওখানে স্ববিজারণ কথাটা উল্লেখ করা আছে, আমি স্ববিজারণ এক্সাম্পল দেওয়া আছে, আমি এক্সাম্পলটা দিয়ে বুঝবো কিভাবে? আমি পড়ানোর আগে সবাইকে আগে বলে দিই, যদি কারো জারণ বিজারণে খুব প্রবলেম থাকে, যে না জারণ বিজারণ ইলেকট্রন দান বা গ্রহণ বুঝছে না, তখন তোমরা এই স্ববিজারণ যে অংশটা আছে এটা মুখস্থ করে ফেলার চেষ্টা করবা। ঠিক আছে? কিন্তু যারা জারণ বিজারণ বোঝো, একটু মানে দখল নেওয়ার চেষ্টা আছে সাবজেক্টের উপরে, তাদের জন্য আমি পরের অংশটা দেখাচ্ছি। আর নাহলে যদি জারণ বিজারণের প্রবলেম থাকে, এই পরের অংশের বিটটা জাস্ট মুখস্থই করবা, এটাতে খুব ডিটেলে যাওয়ার দরকার নেই। জিনিস দেখা দিই আমি। তো স্ববিজারণ কি? স্ববিজারণের সংজ্ঞাটা হচ্ছে এভাবে যে ধাতু নিষ্কাশনের সময়, স্ববিজারণ ধাতু নিষ্কাশনের সময় আমরা জানি যে অবশ্যই ধাতব আয়নকে ধাতুতে পরিণত করার জন্য
তার মধ্যে বিজারক পথ দিতে হয়। তড়িৎ বিশ্লেষণের সময় লাগে না, কারণ তড়িৎ বিশ্লেষণের সময় যে ইলেকট্রন প্রয়োজন আমি এটা ব্যাটারির মাধ্যমে, কারেন্টের মাধ্যমে আমি যে কোনোভাবে হোক আমি পাওয়া যাব। কিন্তু ধাতু নিষ্কাশনের সময় আমরা জানি যে বিজারক ইউজ করতে হচ্ছে, যেমন কার্বন একটা বিজারক। কিন্তু স্ববিজারণ পদ্ধতি, এই কথার অর্থ হচ্ছে যে এই স্ববিজারণ পদ্ধতির মাধ্যমে যে ধাতু সমূহকে আমরা নিষ্কাশন করব, তাদেরকে নিষ্কাশিত করার জন্য কোনো ধরনের বিজারকের প্রয়োজন নাই। তারা নিজে নিজেরাই বিজারিত হবে এবং বিজারিত হওয়ার মাধ্যমে তারা ধাতুতে পরিণত হবে। আবার বলছি যে স্ববিজারণ পদ্ধতিটা কি, যে ধাতু নিষ্কাশন পদ্ধতিতে বা ধাতু নিষ্কাশন পদ্ধতির যে ধাপে বিজারক প্রয়োগ করা ছাড়াই আমরা কোনো ধাতব আয়নকে ধাতুতে পরিণত করতে পারবো, তাকে বলা হচ্ছে স্ববিজারণ পদ্ধতি। এক্সাম্পলটা হচ্ছে মার্কারি দিয়ে দেওয়া যায়, লেড দিয়ে দেওয়া যায়। আমি মার্কারি দিয়ে দিচ্ছি। যে মনে করো যে মার্কারির একটা আকরিক হচ্ছে মার্কিউরাস সালফাইড, সিন্নাবার বলো, এটার নাম হচ্ছে সিন্নাবার। তো এখন এখানে মার্কিউরাস সালফাইড দেওয়া হচ্ছে একে, বা এখান থেকে আমি কিভাবে মার্কারিকে নিষ্কাশন করব। বইয়ের 3টা বিক্রিয়া দেওয়া আছে, আমি 2টা বিক্রিয়া দিচ্ছি, বইয়ের প্রথম বিক্রিয়াটা আমি দিচ্ছি না, ঠিক আছে। তো এখন একে যদি আমরা প্রথমে অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করাই, এই সিস্টেমটার নাম তোমাদের কি মনে আছে কি করা হচ্ছে এটাকে? যে সালফাইড যৌগতে সাধারণত আমরা বের করতে পারি না, এটাকে বলা হয় তাপজারক। তাহলে এখানে যদি অক্সিজেনের সাথে আমি বিক্রিয়া দিই, এখানে হচ্ছে মার্কিউরাস অক্সাইড। মার্কিউরাস আমি বলতেছি এই কারণে, কারণ এখানে মার্কারির যোজনী 2 এবং 4, এই যোগের মধ্যে মার্কারির যোজনী 2, এই জন্য আস কথার উচ্চারণ করা হচ্ছে। যাই হোক, ওটা পৃথক টপিক। এখানে এই বিক্রিয়ার মাধ্যমে বা এখানে সিন্নেবারকে আমি অক্সিজেনের সাথে দহন করলাম। এই দহন করার পরে মার্কিউরাস অক্সাইড উৎপন্ন হলো। এটা কিন্তু একটা চেম্বারে হচ্ছে, একটা পাত্রের মধ্যে হচ্ছে, মানে একই পাত্রের মধ্যে আমি এখানে মার্কিউরাস সালফাইডকে রাখলাম এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করলাম, SO2 গ্যাস উৎপন্ন হলো। SO2 গ্যাসটা পুড়ে চলে যাবে এবং এই পাত্রের মধ্যে এই মুহূর্তে HGO বা মার্কিউরাস অক্সাইড অবস্থান করে। ভালোভাবে দেখো, আবার বলছি, এই বিক্রিয়াটা কিন্তু একটা চেম্বার বা একটা পাত্রের মধ্যে হচ্ছে। যখন আমি এই দুটাকে বিক্রিয়া করালাম, এই দুটাকে বিক্রিয়া করানো হচ্ছে বা জারণ বলতে পারো অক্সিজেনের সাহায্যে, যখন এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় তখন দেখা যাচ্ছে যে SO2 উড়ে যাবে, SO2 তে গ্যাসের পথে উড়ে যাচ্ছে, একে আমরা ওখান থেকে নিষ্কাশন করে ফেলবো। কিন্তু তখনও চেম্বারে এই দুটা যৌগ থাকছে, এই দুটো যৌগ তখন পরস্পরের সাথে বিক্রিয়া করবে। এখানে মার্কিউরাস সালফাইড এবং মার্কিউরাস অক্সাইড, এই দুটো যৌগ পরস্পর বিক্রিয়া করবে, HGS এবং HGO, এই দুটো বিক্রিয়া করানোর মাধ্যমে এখানে সালফার এবং অক্সিজেন যুক্ত হবে। সালফার এবং অক্সিজেন যুক্ত হওয়ার পর তৈরি করবে সালফার ডাইঅক্সাইড। আবার বলছি, সালফার এবং অক্সিজেন যুক্ত হচ্ছে, সালফার এবং অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করবে সালফার ডাইঅক্সাইড এবং এখানে মার্কারি বিমুক্ত হয়ে যাবে। আমি কিন্তু বিক্রিয়াটাতে সমতা করছি না, আমি কিন্তু বিক্রিয়াটাতে সমতা দেখাইনি। সমতা করা ছাড়াও বিক্রিয়া করা যাবে। আমি আসলে সমতার উপর কম জোর দিই। সমতা শেখা ভালো, সমতা করা ভালো, কিন্তু যদি তোমার সমীকরণের সংকেত ভুল হয়ে যায়, সমতার কোনো ভ্যালু থাকে না। আর আমাকে যাতে সমতা না করতে হয়, এই জন্য কিন্তু আমি আগে থেকে মাঝখানে তীর চিহ্ন ব্যবহার করছি। তুমি তীর চিহ্ন ব্যবহার করলে তুমি সমতা করো বা না করো, তোমার বিক্রিয়ার উপর কোনো ইফেক্ট পড়বে না, তোমার নাম্বার কাটা যাবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে মার্কিউরাস সালফাইড এবং মার্কিউরাস অক্সাইড, এই দুটোর বিক্রিয়াতে এখানে মার্কারি এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, মার্কারি এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন এখানে আসলে হলোটা কি? এটা স্ববিজারণ আমি বললাম, বিজারক ব্যবহার করা হচ্ছে না। ওকে, আমি কার্বন দিলাম না, কার্বন দেওয়া ছাড়াই আমি এই বিক্রিয়াটা সম্পন্ন করলাম। কিন্তু এটা স্ববিজারণ আমি কিভাবে বুঝবো? এই জিনিসটা বই দেওয়া নাই। আমি এটার ব্যাখ্যাটা দিচ্ছি, তবে এই ব্যাখ্যাটা তোমরা কখনো কোনো অ্যান্সারের মধ্যে লেখার চেষ্টা করিও না। কেন? এটা বোঝা ভালো, যে কোনো একটা সাবজেক্টের দখল নেওয়ার জন্য এক্সট্রা জানা ভালো, কিন্তু তুমি যদি এক্সট্রাটা প্রয়োগ করতে যাও, দেখা যাবে তোমাদের অ্যান্সারটা অনেক বড় হয়ে যাবে। তুমি যদি এটা কন্ট্রোল না করতে পারো, তো 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেনের জন্য দেখা যাবে যে তুমি 5 এবং 6 নম্বরের একটা অ্যান্সার দিয়ে আসছো, কিন্তু পরীক্ষাতে সর্বোচ্চ নাম্বার 4 থাকে। ঠিক আছে? তো এখন এই জিনিসটা দেখাচ্ছি আসলে এখানে কি ঘটনা ঘটে। এখানে অক্সিজেন -2, এটা +2, এটা -2, এটা +2, H0। আমি একে একটু এই সাইডে লিখি, সালফার ডাইঅক্সাইড ছিল SO2। এখানে সালফার ডাইঅক্সাইডের যখন আমরা জারণ সংখ্যা ভাঙবো বা দেখাবো, তখন এইখানে অক্সিজেনের জারণ সংখ্যা 2, তাহলে একে -4 লেখা যায়, কারণ 2 2 4 আর এ হচ্ছে +4। এটা লেখার অবশ্য আরো অন্য সিস্টেমও আছে, আমি এখানে ডাইরেক্ট -4 +4 লিখছি। এভাবে না লেখে একটু ভিন্নভাবে লেখা যায়। কিভাবে? যে এখানে সালফার ডাইঅক্সাইড, একটা অক্সিজেনের জারণ সংখ্যা -2,
তাহলে দুটো অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2 × 4। আর এখানে একে ব্যালেন্স করার জন্য 2 × 4 মাইনাস, তাহলে এখানে আমাকে +4 লিখতে হবে। এই সিস্টেমে এটা লেখাটা বেটার, তবে এই ধরনের লিখতে গেলে আমাদের অনেক সময় টাইম বেশি যায়। আমরা ডাইরেক্ট ওভাবে লিখলেও আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 4, অক্সিজেনের জারণ সংখ্যা -4 এবং সালফারের হচ্ছে +4। অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু -2, কিন্তু ওখানে গুণ করার পর -4 দেখা যাচ্ছে। তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +4। তাহলে এখানে স্ববিজারণ কেন বলা হচ্ছে? স্ববিজারণ বলা হচ্ছে এই কারণে, এখানে বহিরাগত কোনো বিজারক নাই। এখানে বহিরাগত কোনো বিজারক নাই। আমাদের প্রথমেই যেই আকরিকটা আমাদেরকে সাপ্লাই করা হয়েছিল সেটাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, উৎপন্ন পদার্থের সাথে আকরিকের মধ্যে পরস্পরের বিক্রিয়া হচ্ছে, মানে বাইরের থেকে বিক্রিয়া না করে ওরা নিজেদের মধ্যে উৎপন্ন পদার্থের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করার পরে এখানে মার্কারি উৎপন্ন করে। মার্কারি উৎপন্ন হচ্ছে কিভাবে? সিম্পল ব্যাপার, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে মার্কারি হচ্ছে +2। এই যদি এখানে +2 থাকে, মার্কারি যদি এখানে +2 থাকে, এ দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করলো এবং মার্কারিতে পরিণত হয়। এই দুটো যোগের মধ্যেই মার্কারির জারণ সংখ্যা আমি দেখতে পাচ্ছি +2। মার্কারির জারণ সংখ্যা +2, কিন্তু এ দুটো ইলেকট্রন গ্রহণ করলো এবং মার্কারিতে পরিণত হচ্ছে। ওকে, এই জন্য ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। কিন্তু ইলেকট্রনটা দিল কে? মার্কারি না হয় ইলেকট্রন গ্রহণ করলো, অক্সিজেন সবসময় এখানে দর্শক আয়ন ছিল, কিন্তু এখানে ইলেকট্রনটা দিল কে? দিল সালফার। দিল সালফার কিভাবে? এখানে সালফারের জারণ সংখ্যা -2, বিক্রিয়ার পরে দেখো এখানে সালফারের জারণ সংখ্যা কত? +4। বিক্রিয়ার আগে সালফারের জারণ সংখ্যা -2, বিক্রিয়ার পরে সালফারের জারণ সংখ্যা +4। এই -2 থেকে +4 যদি আসতে হয় তাহলে একে 6টা ইলেকট্রন ত্যাগ করতে হয়। তাহলে এখান থেকে একে 6টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। আবার বলছি যে এখানে সালফারের জারণ সংখ্যা ছিল -2, এখানে পরবর্তীতে সে পরিণত হয় +4-এ। তাহলে -2 থেকে যদি +4 দিকে আসতে হয় তাহলে সালফারকে এখানে 6টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলে। এই বিজারকটা আমরা বাইরের থেকে নিয়ে আসি নাই, এই বিজারকটা আগের থেকেই বিক্রিয়া স্থলে ছিল, এই বিক্রিয়াটা যোগের মধ্যে ছিল। এই জন্য এই প্রক্রিয়াটাকে স্ববিজারণ প্রক্রিয়া বলে। যে এখানে ইলেকট্রন গ্রহণ করানোর জন্য, ধাতব আয়নকে ইলেকট্রন গ্রহণ করানোর জন্য যে বিজারকটা আনা হতো সেটা আনার কোনো প্রয়োজন নাই। বিক্রিয়া স্থলেই এমন কেউ থাকবে যে ইলেকট্রনটা দান করতেছে ওখানে। এখন কথা হচ্ছে যে এর মাধ্যমে সাধারণত যারা কম সক্রিয় ধাতু তাদেরকে নিষ্কাশন করা হয়। তাহলে এটা ছিল স্ববিজারণ প্রক্রিয়া কি এবং তার ব্যাখ্যা। ঠিক আছে, তো এটার অন্য কোনো উদাহরণ বই দেওয়া নেই এবং তোমাদেরকেও এটা বইটা প্র্যাকটিস করো ভালোভাবে। যদি পরীক্ষাতে আসে খ নম্বরে কোশ্চেন আকারে এটা আসতে পারে, আসার পসিবিলিটি বেশি, বিক্রিয়াটা মুখস্থ রাখে। এরপরের টপিক আমি শুরু করছি, ধাতু বিশুদ্ধকরণ। আমাদের ধাতু নিষ্কাশনের 5 নম্বর টপিক এটা। ধাতু নিষ্কাশনের 5 নম্বর টপিক হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। ধাতু বিশুদ্ধকরণ। এখন ধাতু বিশুদ্ধকরণ কি জিনিস? তুমি ধাতু নিষ্কাশন করলা, ভালো কথা, তোমার ফ্যাক্টরি আছে, তুমি ধাতু নিষ্কাশন করলে বা খনির থেকে ধাতু নিয়ে আসছো, এই ধাতুটা নিষ্কাশন করলা। এই ধাতুটা সব সময় ওখানে 100% বিশুদ্ধ নাও হতে পারে, 90%, 98%, 99% এমন তাদের অবস্থা থাকে, তারা সম্পূর্ণরূপে বিশুদ্ধ না। তো এদেরকে ধীরে ধীরে আপগ্রেড করা হয় যে ঠিক আছে ওকে 100% আমি এখনো পাইনি, 50% থেকে 90%-এ আসি, 90% থেকে 95%-এ যাই। ধীরে ধীরে এই ধাতুগুলোকে বিশুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তো এই প্রক্রিয়াটা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। ধাতু বিশুদ্ধকরণে প্রথম যে ধাপটা, প্রথম যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে বিগালক যোগ করা। ঠিক আছে, আবার বলছি ধাতু নিষ্কাশনের যে প্রথম পদ্ধতি এটা হচ্ছে বিগালক যোগ করা। বিগালক 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 যোগ করা পদ্ধতি। এখানে আসলে ওকার হবে না, বিগালক যোগ করা পদ্ধতি। এই জিনিসটা কি, যে বিগালকটা আসলে কাকে বলে, যে বিগালক বলা হয় এটা কাকে বলে? তো ধাতুর আকরিকের মধ্যে যে ধাতুটা মানে যে আকরিকটা থেকে তুমি ওকে নিষ্কাশন করলা, এই নিষ্কাশন করার পরও এর মধ্যে অনেক ধরনের ধাতু মল থাকে। ঠিক আছে, এর মধ্যে ধাতু মল হবে না, এটা হচ্ছে খনিজ মল থাকে। ধাতুর মধ্যে যখন তুমি নিষ্কাশন করবা, এখানে নিষ্কাশন করার পর সময় দেখা যাবে বা নিষ্কাশন করার পূর্বেই দেখা যাচ্ছে অনেক অবাঞ্ছিত ওখানে খনিজ পদার্থ থাকবে। এদেরকে বা ওই ধাতুরই ভিন্ন কোনো অক্সাইড থাকতে পারে বা ভিন্ন কোনো ক্লোরাইড থাকতে পারে, ভিন্ন কোনো সালফাইড থাকতে পারে। কথার কথা বললাম, আমি জিঙ্ক নিষ্কাশন করছিলাম, জিঙ্ক অক্সাইডটা থাকলে আমার সবচেয়ে ভালো হয়,
কিন্তু ওখানে জিঙ্ক ফ্লোরাইড যুক্ত হয়ে গেছে, বা অথবা অন্য কোনো জিঙ্কের কোনো যৌগ দেখা যাচ্ছে, তাহলে এই জিনিসগুলোকে বলা হচ্ছে খনিজ মল। ঠিক আছে, যে এদেরকে বলা হচ্ছে খনিজ মল। খনিজ মল হচ্ছে তুমি যে খনিজ পদার্থটাকে নিয়ে আসছো ওখানে অপ্রয়োজনীয় কিছু পদার্থ, ওই একই ধাতুর কিছু অপ্রয়োজনীয় পদার্থ দেখাচ্ছে। এখন এই খনিজ মলের মধ্যে দুই ধরনের এখানে ভেজাল পদার্থ থাকে, একটা হচ্ছে অম্লীয় ভেজাল পদার্থ, একটা হচ্ছে ক্ষারীয় ভেজাল পদার্থ। ঠিক আছে, এই খনিজ মলের মধ্যে যদি অম্লীয় কোনো ভেজাল পদার্থ থাকে, অম্লীয় কোনো ভেজাল পদার্থ থাকে, তখন এই ভেজাল পদার্থের সাথে দেখা যাচ্ছে ক্ষারীয় কোনো বিগারক যোগ করতে হয়। ক্ষারীয় কোনো বিগারক যোগ করতে হয়, যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা ক্ষারীয়। আর যদি এর মধ্যে কোনো ক্ষারীয় ভেজাল পদার্থ থাকে, তখন এর মধ্যে অম্লীয় কোনো বিগারক যোগ করতে হবে। অম্লীয় বিগারক মানে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এখন তুমি এটা বলতে পারো যে স্যার, এখানে যদি আমাকে ক্ষারীয় পদার্থের সাথে অম্ল যোগ করতে হয়, আমি কোনো অ্যাসিড দিতে পারবো কিনা? না, তুমি পারবা না। কারণ শিল্পক্ষেত্রে এই জিনিসগুলোকে যখন নির্ধারণ করা হয়, অনেক গবেষণার পর নির্ধারণ করা হয়, তুমি এমনি এমনি এটা দিতে পারবা না, বা নিজের ইচ্ছা মতো কোনো অ্যাসিড বা ক্ষারক ব্যবহার করতে পারবা না। এটা যেটা ফিক্সড দেওয়া আছে, আমরা শুধুমাত্র সেটাকে ইউজ করতে পারবো। তাহলে এখানে বিগালক যোগ পদ্ধতি বা বিগালক কাকে বলে? যে খনিজ মল দূর করার জন্য, বিশুদ্ধ ধাতু থেকে খনিজ মল দূর করার জন্য তার মধ্যে যে রাসায়নিক পদার্থ মিশানো হয় তাকে বলা হচ্ছে বিগালক। বিগালক করে কি, যে অম্লীয় বিগালক থাকলে আমি তার সাথে অম্লীয় যদি খনিজ মল থাকে আমি তার সাথে ক্ষারীয় বিগালক যোগ করব, আবার ক্ষারীয় যদি খনিজ মল থাকে আমি তার সাথে অম্লীয় বিগালক যোগ করব। এই পদার্থগুলা পরবর্তীতে ওখান থেকে দূরীভূত হয়ে যাচ্ছে। যে বলা হচ্ছে এটা, যদি খনিজ মলের সাথে যদি বিগালক যোগ করা হয় তাহলে সেটা পরিণত হয় ধাতু মলে। খনিজ মলের সাথে যদি বিগালক যোগ করা হয় তাহলে সেটা পরিণত হচ্ছে ধাতু মলে। কথাগুলো নতুন, আমি আরেকবার রিপিট করবো এটা, তখন এটা আবার ইজি হয়ে যাবে। খনিজ মলের সাথে যদি আমি বিগালক যোগ করি তাহলে তারা পরিণত হচ্ছে ধাতু মলে। আমি আরেকবার প্রথম থেকে প্রসেসটা আসি, কারণ এটা হয় কি, একবার পড়ার পরে প্রথমে যখন তুমি প্রথমে নামগুলো শোনো, এই নামগুলো শোনার পরেই জিনিসটা আয়ত্ত করতে করতে দেখা যাচ্ছে যে তুমি হয় নাম ভুলে গেছো, নাহলে পরে ব্যাখ্যা ভুলে গেছো। এই জন্য একই জিনিস 2-3 বার শোনা ভালো। তাহলে দেখতে পাচ্ছি ধাতু নিষ্কাশন করার পর, ধাতু বিশুদ্ধকরণ পর, ওখানে কিছু অপ্রয়োজনীয় ধাতব পদার্থ বা যৌগ থাকতে পারে। একই ধাতুর অপ্রয়োজনীয় কিছু যৌগ থাকতে পারে, যাদেরকে বলা হচ্ছে খনিজ মল। এই খনিজ মলটা অম্লীয় প্রকৃতিরও হইতে পারে, এই খনিজ মলটা ক্ষারীয় প্রকৃতিরও হইতে পারে। যে খনিজ পদার্থটাকে আমি নিয়ে আসছি তার মধ্যে এই খনিজ মলটা থাকবে, সেটা অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতির হতে পারে। যদি অম্লীয় প্রকৃতির খনিজ মল থাকে তাহলে তার সাথে ক্ষার যোগ করা হয়, আর যদি ক্ষারীয় প্রকৃতির খনিজ মল থাকে তার সাথে অম্লীয় অক্সাইড বা অম্লীয় পদার্থ যোগ করা হচ্ছে। এই পদার্থগুলোকে বলা হচ্ছে বিগালক। যে খনিজ মলকে দূর করানোর জন্য যা মিশানো হয় তাকে বলা হচ্ছে বিগালক। এখন খনিজ মল আর বিগালক যখন যোগ করা হয় তখন নতুন যৌগ উৎপন্ন হবে, সেটাকে বলা হচ্ছে ধাতু মল। খনিজ মল আর বিগালক যখন যোগ করা হবে, এটা নতুন পদ হচ্ছে ধাতু মল। যে ধাতু মলে পরিণত হবে এটা আমাদের জন্য সুবিধা বেশি। কেন? যখন আমরা আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করি, বলা যায় যে এটা সম্পূর্ণরূপে তরল অবস্থা থাকে, যেটা প্রায় সব ম্যাক্সিমাম ধাতুর ক্ষেত্রে এটা তরল অবস্থা থাকে। তো তরল অবস্থা যদি থাকে, জিনিসটা হচ্ছে এমন যে এখানে যদি ধাতু নিষ্কাশন করা হচ্ছে, এখানে গলিত বিশুদ্ধ ধাতু, এখানে যদি গলিত ধাতু থাকে, গলিত ধাতু এই অংশে থাকে, নিচের অংশে গলিত ধাতু থাকে, তাহলে এই যে ধাতু মল, এই ধাতু মলটা উপরে তরল অবস্থায় ভাসতে থাকে। এই এলাকাতে থাকবে ধাতু মল, এই জায়গাতে ধাতু মল থাকবে। তখন আমরা উপরের অংশ থেকে ধাতু মলটাকে সরিয়ে নিতে পারলে আমরা নিচে গলিত ধাতু, যেটা প্রায় বিশুদ্ধ বা আগের তুলনায় অনেকটাই বিশুদ্ধ অবস্থা থাকে, আমরা এটাকে নিষ্কাশন করতে পারবো। আবারও বলছি যে খনিজ মল ছিল খনিজ পদার্থের সাথে বা ধাতুর সাথে ছিল আগের থেকে, ঠিক আছে? ওটা অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতির হতে পারে। এই অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতির সাথে তার বিপরীত ক্যারেক্টারের পদার্থের বিক্রিয়া করাতে হবে। যদি আমরা বিক্রিয়া করাই তাহলে খনিজ মল আর বিগালক, আর এদেরকে তখন বিগালক বলে, এই খনিজ মল আর বিগালক বিক্রিয়া করে তৈরি করবে ধাতু মল। এই ধাতু মল এই ধাতুর উপরে ভাসমান অবস্থা থাকে। ধাতু তরল থাকে, সেটাও তরল থাকে, কিন্তু তাদের ঘনত্ব কম হওয়ার কারণে তারা উপরের দিকে চলে যাবে, তারা ভাসমান অবস্থা থাকবে। তখন আমি এদেরকে যদি এখান থেকে নিষ্কাশন করে ফেলি তাহলে শেষ পর্যন্ত আমি গলিত ধাতু পাবো। এবং তাকে পরবর্তীতে, এটাও যে পুরোপুরি বিশুদ্ধ তা না, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এখন আমরা লাস্ট স্টেপে চলে এসেছি, যে একেও আমরা যদি বলি যে এটা প্রায় 98 বা 99% বিশুদ্ধ, একে যদি সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে হয় তখন দেখা যাচ্ছে আমাদেরকে করতে হবে তড়িৎ বিশ্লেষণ।
তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা তখন ধাতুকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে পারবো। তাহলে আজকে এটাই আমাদের লাস্ট টপিক, যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিভাবে ধাতুকে শতভাগ বিশুদ্ধ করতে হয়। তবে এই ধরনের একটা সিমিলার কোশ্চেন কিন্তু আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম, যেটা ছিল বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন। কিন্তু বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনটা ওটা অটোমেটিক্যালি বিশুদ্ধকরণ ছিল। আবারও বলছি, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনটা ওটা একসাথে নিষ্কাশন এবং বিশুদ্ধকরণ একসাথে ছিল। কেন? কারণ ওখানে আমি তড়িৎ বিশ্লেষণ ব্যতীত অন্য কোনো প্রক্রিয়াতে আমি অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারতাম না, এজন্য আমি ডাইরেক্ট তড়িৎ বিশ্লেষণ করেছিলাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকগুলো স্টেপ, তাপজারণ, ভস্মীকরণ, কার্বন বিজারণ পদ্ধতি, এরপরও দেখলাম যে না, এখনো ভেজাল আছে। এই ভেজালটাকে দূর করার জন্য আমি বিগালক যোগ করলাম, বিগালক যোগ করে ধাতুমল পাচ্ছি, ধাতুমলকে আমি ওখান থেকে সরাই ফেললাম, তারপর আমি গলিত ধাতু পাচ্ছি। এটা প্রায় 98 থেকে 99% বিশুদ্ধ। এই 98 থেকে 99% বিশুদ্ধ ধাতুকে আমি এখন 100% বিশুদ্ধ ধাতুতে পরিণত করবো। কেন? কারণ আমরা যখন এই ধাতুগুলো দিয়ে কোনো জিনিস তৈরি করি, কোনো ইকুইপমেন্ট তৈরি করি, এক্সাম্পল দিই কপার, কপার দিয়ে আমরা পৃথিবীর সব ধরনের কারেন্টের তার কপার দ্বারা তৈরি। ইলেকট্রিক্যাল যে বোর্ডগুলো থাকে, অনেক সার্কিট থাকে, মাদার বোর্ড, প্রসেসর, যে প্রতিটা ইলেকট্রনিক্স যন্ত্রে কম বেশি কপারের ব্যবহার আছে। তো এখন এই ইলেকট্রনিক যন্ত্রগুলো, আমাদের মোবাইল চিন্তা করো, মোবাইল কত দাম বেশি, 2000 টাকা থেকে শুরু করে দেখাচ্ছে, বা 1000 টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা দামি মোবাইল আছে। তো এই মোবাইলটার মধ্যে যদি ভেজাল কপারের জন্য মোবাইলটা নষ্ট হয়ে যায়, প্রথম কথা হচ্ছে গ্রাহকের প্রবলেম, আর তারপর হচ্ছে কোম্পানির নাম খারাপ হবে। তাহলে কেন টাকা দিয়ে আমি খারাপ জিনিস কিনবো? তো যারা মোবাইল তৈরি করবে বা এই ধরনের কোনো ডিভাইস তৈরি করবে, তারা অবশ্যই ওখানে শতভাগ বিশুদ্ধ পদার্থ দেবে। তাই এখানে যে আমি গলিত ধাতুটাকে পাবো, এটাকে আমাকে শতভাগ বিশুদ্ধ করতে হবে। আর এই বিশুদ্ধীকরণ প্রক্রিয়াটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে? তাহলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা ধাতুকে, ও সক্রিয় ধাতু হোক, ও কম সক্রিয় ধাতু হোক, ও প্রায় নিষ্ক্রিয় ধাতু হোক, কেমন হয় হোক, সেটাকে আমরা বিশুদ্ধ করতে পারবো। আমাদের আজকে শেষ কোশ্চেন হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কপারকে বিশুদ্ধকরণ। আবারও বলছি যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কপারকে বিশুদ্ধকরণ পদ্ধতি আলোচনা করো। তার কোশ্চেনটা আমি দিই। এই জিনিসটা অষ্টম অধ্যায়ে তোমাদের পড়া হয়ে গিয়েছিল, তাও এই অধ্যায়ের উপর ভিত্তি করে বা এই অধ্যায়ের টপিক অনুযায়ী এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি এটা আগে শেষ করি। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কপার এর বিশুদ্ধকরণ পদ্ধতি আলোচনা করো। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কপার এর বিশুদ্ধকরণ পদ্ধতি আলোচনা করো। কোশ্চেনটার বিক্রিয়া যতটা ইজি, টপিকটা ততটাই ক্রিটিক্যাল। আবারও বলছি, এই কোশ্চেনটার বিক্রিয়া খুব ইজি। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কপারের বিশুদ্ধকরণ আলোচনা করো। নর্মাল তড়িৎ বিশ্লেষণ, মাত্র 2 লাইনের বিক্রিয়া। 2 লাইনের বিক্রিয়া, তোমাদের বর্ণনাও অনেক ছোট থাকবে, কিন্তু এর মধ্যে যে টেকনিক্যালিটিটা আছে এটা অনেক বেশি। তুমি যদি এটা যারা মনে করে যে মুখস্থ করে পড়ে তাদের জন্য মনে হবে যে এই কোশ্চেনটা কিছু না, সোজা প্রশ্ন। কিন্তু এর মধ্যে কেমিস্ট্রির এতগুলো বিষয় থাকবে, কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবা যে কি কি জ্ঞান আছে এখানে। তো এখন এখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমি কপারকে বিশুদ্ধকরণ করবো। দেখো, কপারকে নিষ্কাশন কিন্তু বলে নেই, কপারের নিষ্কাশন কোথাও বলা নাই, বলা হচ্ছে কপারের বিশুদ্ধকরণ। আবারও বলছি, কপারের নিষ্কাশন বলে নেই, কপারের বিশুদ্ধকরণ। আমি নিষ্কাশন অলরেডি করে ফেলেছি। কিভাবে করলাম প্রথমে আকরিক নিয়ে আসছি, তাপজারণ ছিল, হয়তো বা ভস্মীকরণ ছিল, এমন কোনো সিস্টেম ছিল। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, এটা দেওয়ার প্রয়োজন পড়ে না, তাও আমি দিচ্ছি। যেমন মনে করো যে কপার সালফাইড, এখান থেকে আমি প্রথমে একে তাপজারণ করলাম। তাপজারণ করার মাধ্যমে আমি এখানে পাচ্ছি কপার অক্সাইড প্লাস সালফার ডাই অক্সাইড। এই যে কপার অক্সাইডটা পাইলাম, আমরা জানি যে কপার অক্সাইড থেকে যদি আমি কপারকে বের করতে চাই, অবশ্যই ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। এই বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে আমি এখানে আসবো। তাহলে এখানে কার্বন বিজারণ প্রক্রিয়া প্রয়োগ করলাম, কার্বন বিজারণ। তো কার্বন বিজারণ প্রক্রিয়া যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে এখানে উৎপন্ন হবে কপার এবং কার্বন মনোক্সাইড। এই যে কপার পাইলাম, এই কপারটাকে আবার ওই বিগালক প্রয়োগ করার মাধ্যমে আমরা বিশুদ্ধ করব। বিশুদ্ধ করার পরও দেখা যাবে যে এটা 98 থেকে 99% বিশুদ্ধ। এই যে এই কপারটা, আমরা অলরেডি কপারকে
নিষ্কাশন করে ফেলেছি, কিন্তু এটাকে বিশুদ্ধ করা হয়নি। এর 98 থেকে 99% বিশুদ্ধ, আমাকে একেই বিশুদ্ধ করতে হবে। দেখো তাহলে এখানে আমরা তাপ জ্বালানো প্রয়োগ করলাম, কিন্তু এটা তোমরা লিখবা কিনা, এটা তোমরা অ্যান্সারে লিখবা কিনা, এই জিনিসটা তোমাদেরকে কোশ্চেন বলে দিবে। তোমাদের কোশ্চেন বলে দিবে, উদ্দীপক বলে দিবে, গ এবং ঘ নম্বর কোশ্চেন বলে দিবে যে তোমরা এই ধরনের বিক্রিয়া ইউজ করবা কিনা। নিজে নিজে দেওয়ার দরকার নেই, সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করা খুবই সোজা। উদ্দীপক এবং প্রশ্নের মধ্যে তুমি যদি কম্বিনেশনটা নিয়ে আসতে পারো, এদের মধ্যে কি যোগাযোগ, এই জিনিসটা তুমি যদি একবার বুঝতে পারো, তোমাদের অ্যান্সার অনেক ছোট হয়ে যাবে এবং তোমরা পরীক্ষা দিয়েও খুব মজা পাবা। এই ধরনের অনেকবার দেখা গেছে যারা কেমিস্ট্রি পারে তারা দেখাচ্ছে এমন ভাবে যে এবারের পরীক্ষাতেও অনেকে 98-99 নাম্বার পায় বসে আছে, যে তার আগের বছর যে প্রায় 100-র কাছাকাছি নাম্বার পাচ্ছে, এমসিকিউতে ফুল নাম্বার, রিটেনে অ্যাক্সিডেন্টলি 1 বা 2 নাম্বার কমে। তো কিভাবে তারা পায়? তো আসলে জিনিসটা তারা ক্যাপচার করতে পারছে। তোমাদের এই জিনিসটা প্রথমে শেখা উচিত। আগে আমরা জিনিসটাকে শিখবো, শেখার পরে যখন দেখবো যে না ডিফিকাল্ট পার্ট একটু বেশি, ডিফিকাল্টটাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো বা মুখস্থ করার চেষ্টা করবো, কিন্তু আগে নিজের ব্রেনের মধ্যে এটা আনতে হবে, একটু আয়ত্ত করতে হবে। তাহলে এখানে আসি আমরা যে কপার সালফেটের সাথে অক্সিজেনের বিক্রিয়া, প্রথমে আমরা কপার অক্সাইড উৎপন্ন করলাম, একে কার্বন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে কপারে পরিণত করলাম, এখন একেই আমরা বিশুদ্ধ করব তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। এই কপারকে আমরা বিশুদ্ধ করব। তো এই কপার আমরা কিভাবে পাচ্ছি? আমরা কিন্তু একে প্রথমে তরল পাইলেও পরে কিন্তু কঠিন অবস্থাতে পাবো। তো এই কপার দিয়ে আমরা এখন তড়িৎদ্বার তৈরি করব এবং তড়িৎ বিশ্লেষণ করব, ঠিক আছে? তো এই কপারের মাধ্যমে কাজ শুরু করলাম। তো ছবি আঁকে, প্রথমে এই বিক্রিয়াটা আমাকে বুঝতে হবে। বুঝলাম। তো এই কপারকে অবিশুদ্ধ কপার, এই কপারটা হচ্ছে অবিশুদ্ধ কপার, যেটা 98 থেকে 99% বিশুদ্ধ, ঠিক আছে? এটা অবিশুদ্ধ কপার যেটা 98 থেকে 99% বিশুদ্ধ। দেখো মাত্র 1%-এর জন্য আমি তাকে অবিশুদ্ধ বলছি, কিন্তু তাও সেটা অবিশুদ্ধ ধরা হবে, কারণ ওর মাধ্যমে যদি আমি কোনো এভাবে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট তৈরি করি হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। এখন এই অবিশুদ্ধ কপারকে আমি কিভাবে বিশুদ্ধ করব? তো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। সবার আগে ছবি একটু আঁকি, ছবিটা ভালো হতে হবে। একটা পাত্র নিলাম, এবং এই পাত্রগুলো ছোটখাটো পাত্র না। আগের দিন যেমন বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের বেলা দেখলাম যে অনেক বড় পাত্র দেওয়া আছে। তো এখন বইয়ের মধ্যে আমাদের ওই ধরনের কোনো চেম্বারের কথা বলে নেই, তাই আমাদের বর্ণনাটা একটু ছোট হয়ে যাবে। তো সবাই একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমাদেরকে কপার সালফেটের দ্রবণ নিতে হবে। পাত্রের মধ্যে আমাদেরকে নিতে হবে কপার সালফেটের দ্রবণ, কপার সালফেট এর দ্রবণ, ঠিক আছে? আবার বলছি, সবার আগে আমি পাত্র নিলাম আর পাত্রের মধ্যে আমি নিব কপার সালফেটের দ্রবণ। এখানে CuSO4 থাকছে আগের থেকে। তো কপার সালফেটের দ্রবণ যদি আমি নিই, এখানে কপার আয়ন +2 এবং SO4 আয়ন -2, এরা এখানে দ্রবীভূত অবস্থায় থাকলে এই আয়ন সমূহ চলাচল করতে পারবে, বা আমি বলতে পারি এরা বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা রাখবে। তো কপার সালফেটের দ্রবণ থাকলো, এখানে কপার +2 SO4 -2, এরা দ্রবণে চলমান অবস্থায় আছে। এইখানে দুটো তড়িৎদ্বার নিতে হবে। এই তড়িৎদ্বার উপরেই আমাদের মূল পড়া। এখানে দুটো তড়িৎদ্বার নিলাম, তড়িৎদ্বার দুটোর মধ্যে এটা হচ্ছে, আচ্ছা একটু এই তড়িৎদ্বারটাকে আমি একটু চিকন দিচ্ছি আগে থেকে, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এই তড়িৎদ্বারটাকে একটু চিকন দিলাম। দুটো তড়িৎদ্বার নিব, দুটোই কপারের। এই তড়িৎদ্বার দুটাকে একটা ব্যাটারির মাধ্যমে যুক্ত করলাম। ব্যাটারি তড়িৎ কোষ শিল্পক্ষেত্রে তো অনেক বড় বড় ব্যাটারি ইউজ করা হবে। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস তড়িৎদ্বার, এটা মাইনাস তড়িৎদ্বার। আমরা ভালোভাবে জানি ব্যাটারির ধনাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে যুক্ত হয় তাকে বলা হয় অ্যানোড, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে যুক্ত হয় তাকে ক্যাথোড। তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় অ্যানোড ধনাত্মক এবং ক্যাথোড ঋণাত্মক। কিন্তু এখানে ক্যাথোড যে আমরা ব্যবহার করব, এই যে ক্যাথোডটা আমরা যে ব্যবহার করব, এই ক্যাথোডটা হচ্ছে বিশুদ্ধ কপারের। এই ক্যাথোড, এটা বিশুদ্ধ কপার, বিশুদ্ধ কপার, ঠিক আছে? আবারও বলছি যে এখানে যে ক্যাথোডটা আমরা ইউজ করব, ক্যাথোড ব্যবহার করব, এটা হচ্ছে বিশুদ্ধ কপার। আর এখানে আমরা অ্যানোডে যে কপারটা ব্যবহার করব সেটা হচ্ছে অবিশুদ্ধ কপার। ক্যাথোডে আমরা ব্যবহার করলাম বিশুদ্ধ কপার আর অ্যানোডে ব্যবহার করলাম অবিশুদ্ধ কপার, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণ বলতে আমরা বুঝি যে দ্রবণের মধ্যে কোনো একটা আয়নিক যৌগ থাকবে, আমরা তাকে ভাঙবো। আসলে আমরা একে ভাঙার সাথে সাথে আমরা একে বিশুদ্ধ করছি। একে আমরা কই পাইলাম? এই অবিশুদ্ধ কপারকে আমরা কোত্থেকে পাচ্ছি? অবিশুদ্ধ কপারকে পাচ্ছি আমরা এখান থেকে। এই কোত্থেকে আসলো? এই আগের বার তাপ জারণ, ভস্মীকরণ, বিগালক প্রয়োগ এর মাধ্যমে আমি যে কপারটা ওখান থেকে বিশুদ্ধ করেছিলাম 98 থেকে 99 ভাগ, এই সেই কপার। এই কপার দিয়ে আমি আছে তো এখানে
তড়িৎদ্বার তৈরি করলাম, যেটা হচ্ছে অ্যানোড। এই অবিশুদ্ধকে আমি কিছুক্ষণ পর বিশুদ্ধ কপারে পরিণত করব। তো কিভাবে হচ্ছে, তো প্রথমে সবাই একটা পাত্র নিলাম। এবার আমি অরিজিনাল কোশ্চেনের অ্যান্সারের মধ্যে আসছি। চিত্র আঁকে ফেললাম। আর অনেকে প্রশ্ন করে, স্যার চিত্র কখন আঁকবো, আগে আঁকবো না পরে আঁকবো? এটা তোমাদের ইচ্ছা। চিত্র সম্পূর্ণরূপে তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তোমরা ইচ্ছা করলে আগেও আঁকতে পারো, ইচ্ছা করলে পরেও আঁকতে পারো। কিন্তু যদি আমি পরীক্ষা দিই, আমি সবাই আগে চিত্র আঁকবো। কেন? যে আগে যদি চিত্রটা আঁকা হয়ে যায়, চিত্রটা যদি আগে থাকে, তাহলে ওটা দেখে বর্ণনা দিতে খুব সুবিধা হয়। তাই চিত্রটা আমি আগে আঁকবো। এখন তোমাদের নিজেদের কমফোর্ট লেভেল আছে, একটা কমফোর্ট জোন আছে, সেই হিসাবে তোমরা চিত্র আঁকতে পারো। তাহলে মনে করো আমি আগে চিত্রটা আঁকে ফেললাম। তো সবার আগে একটি পাত্র নেই, পাত্রের মধ্যে কপার সালফেটের দ্রবণ নেই, এবং তড়িৎদ্বার হিসেবে বিশুদ্ধ কপারকে আমরা ক্যাথোড এবং অবিশুদ্ধ কপারকে অ্যানোড হিসেবে ব্যবহার করি। তো এখানে বিশুদ্ধ কপার হবে ক্যাথোড এবং অবিশুদ্ধ কপার হচ্ছে অ্যানোড। এই অবিশুদ্ধ কপারটা আমরা এখান থেকে পাচ্ছি। এরপরে যদি পাত্রের মধ্যে আমি বিদ্যুৎ চালনা করি, তাহলে অ্যানোডে এবং ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া সমূহ নিম্নরূপ। দেখো বর্ণনা আমি যতটুকু বললাম সর্বোচ্চ চালান হবে, চালানের বেশি কিন্তু বর্ণনা নাই। আবার বলি যে এখানে সবাই একটি পাত্র নেই, পাত্রের মধ্যে কপার সালফেটের দ্রবণ নেই, এবং পাত্রের মধ্যে দুটি তড়িৎদ্বার নেই। ব্যাটারির সাথে যুক্ত করি। ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে যুক্ত থাকবে তা ক্যাথোড। এখানে ক্যাথোড বিশুদ্ধ কপারের তৈরি, এবং ব্যাটারির ধনাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে যুক্ত হয় তাকে বলা হচ্ছে অ্যানোড, এবং অ্যানোড অবিশুদ্ধ কপারের তৈরি। এই অবিশুদ্ধ কপারকে আমরা বিশুদ্ধ করবো। কিভাবে বিশুদ্ধ করবো দেখো। তো প্রথমে হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়া অনেকে অ্যানোডের বিক্রিয়াটা আগে দেখায়, আমি আগে ক্যাথোডের বিক্রিয়াটা দেখালাম। ঠিক আছে, এটাতে একটু মানে বোঝানোর জন্য একটু সুবিধা হয় এখানে। তো ক্যাথোডের বিক্রিয়াটা কি? ক্যাথোডের বিক্রিয়া হচ্ছে এটা, যখনই আমি এখান থেকে বিদ্যুৎ চালনা শুরু করব, এখানে বিভব পার্থক্য তৈরি হবে, এবং ধনাত্মক ঋণাত্মক আয়ন সমূহ পরস্পরের বিপরীত প্রান্ত বিশিষ্ট তড়িৎদ্বারের দিকে আকর্ষিত হবে। তাহলে এখানে কপার +2 এ যাবে কোন দিকে? কখনো এদিক যাবে না, প্লাস প্লাসকে বিকর্ষণ করে এ যাবে মাইনাসের দিকে। কিন্তু ওখানে গিয়ে করবেটা কি? ও মাইনাসের দিকে যাচ্ছে, কিন্তু মাইনাসের দিকে কি করবে? তো কপার প্লাস টু জলীয় দ্রবণ, যেহেতু এখানে অ্যাকুয়া দিতে ভুলবা না। কপার +2 এ যাচ্ছে ক্যাথোডের দিকে। ক্যাথোড মানে হচ্ছে মাইনাস। এর কাছে কিন্তু অনেক ইলেকট্রন আছে। কোত্থেকে পাইলাম? ব্যাটারির থেকে। এ দুটো ইলেকট্রন গ্রহণ করবে। এখানে কিন্তু AQ লেখা, জলীয় দ্রবণ থাকলে এখানে AQ লিখবা, খুব ভালোভাবে লিখবা, এবং একটু নিচে লিখবা। কপার যেখানে লেখা আছে তার কিছু নিচে এখানে AQ লিখবা। তাহলে এখানে থাকতেছে কপার +2 এ, এখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করলো, ক্যাথোড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করলো, এবং সলিড কপারে পরিণত হচ্ছে। আবার বলছে এখানে যে কপার +2 দ্রবণের মধ্যে যেটা ছিল, এ ক্যাথোডে গেল এবং দুটো ইলেকট্রন গ্রহণ করলো, এবং সলিড কপার পরমাণু আকারে এখানে জমা হচ্ছে। তার মানে এ এখানে চলে গেল। কিন্তু এই ঘটনার ফলে দ্রবণের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হবে, ভারসাম্যহীনতা তৈরি হবে। যে ভারসাম্যহীনতাটা কি? যে সকল প্লাসের মাইনাস থাকে এবং সকল মাইনাসের প্লাস থাকবে, মানে পার্টনার থাকবে। একটা আয়নিক যৌগের মধ্যে কখনো তুমি শুধুমাত্র মাইনাসকে রাখতে পারবে না, তার প্লাস অংশ থাকলে মাইনাস থাকবে, যদি প্লাস না থাকে তাহলে মাইনাসও থাকবে না। তাহলে এখান থেকে যে কপারটা চলে গেল, এখান থেকে যে কপারটা চলে যাচ্ছে, এই কপার +2 এখানে চলে গেল, তাহলে দ্রবণে কিন্তু ধনাত্মক আধানের পরিমাণটা হ্রাস পাচ্ছে। এটা হওয়া সম্ভব না, এটা কখনো হওয়া সম্ভব না। যেই মুহূর্তে এখান থেকে কপার আয়নটা এখানে যাবে, এই SO4 ঋণাত্মক আয়নের জন্য ধনাত্মক আয়নের প্রয়োজন পড়বে। এই ধনাত্মক আয়নটা আমরা কোথা থেকে পাবো? এই ধনাত্মক আয়ন পাবো আমরা এই অবিশুদ্ধ কপার দণ্ড থেকে। তখন অবিশুদ্ধ কপারের মধ্যে যে কপারটা থাকবে, অবিশুদ্ধ কেন বলছি, এর মধ্যে আসলে শেষ পর্যন্ত সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম, তারপর জিঙ্ক, এমনকি সোনাও থাকতে পারে। তো সোনা থাকে আমাদের লাভ নেই, আমাদের দরকার কপার, আমরা চাই কপারকে বিশুদ্ধ করব। তাহলে এখানে যে ভেজাল পদার্থগুলো আছে তারা থাক, কিন্তু এর জন্য যেহেতু এখন কপার আয়ন প্রয়োজন, কারণ যেহেতু কপার আয়ন চলে গেছে, এর জন্য কপার আয়ন প্রয়োজন। তাহলে এখানে যে সলিড কপার বা কঠিন কপার থাকবে, এই কপার ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ক্যাথোডিক বিক্রিয়া হচ্ছে এটা, সরি ওটা অ্যানোডিক বিক্রিয়া, ক্যাথোডিক বিক্রিয়া হয়ে গেছে অ্যানোডিক বিক্রিয়া। অ্যানোডের বিক্রিয়াটা হচ্ছে যে এইখানে যে সলিড কপার ছিল, কঠিন আকারে কপার, এ দুটো ইলেকট্রন ত্যাগ করবে। এখানকার কপার দুটো ইলেকট্রন ত্যাগ করবে, এ দুটো ইলেকট্রন ত্যাগ করলো, এবং ত্যাগ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে, সরি কপার আয়নে পরিণত হচ্ছে। এখানকার কপার দুটো ইলেকট্রন ত্যাগ করলো এবং কপার আয়নে পরিণত হচ্ছে। কেন কপার আয়নে পরিণত হলো? এই কপারটাকে
এর কারণে ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে, কারণ দ্রবণের মধ্যে ভারসাম্য যদি আমি আনতে চাই তাহলে এই মাইনাসের অবশ্যই প্লাস প্রয়োজন। আবারও বলছি, দ্রবণের মধ্যে যদি আমি ভারসাম্য আনতে চাই তো এই মাইনাসের প্লাস প্রয়োজন। এই প্লাস তৈরি করার জন্য এখান থেকে এই কপারটা দুটো ইলেকট্রন ত্যাগ করবে এবং কপার আয়ন আকারে দ্রবণে চলে আসলো। তার মানে দ্রবণের মধ্যে আবারও ভারসাম্য চলে আসলো। কিন্তু যেই এখান থেকে কপার আয়নটা চলে আসলো, আবার এই বিশুদ্ধ কপারের দণ্ড বা ক্যাথোড ওকে আকর্ষণ করবে, তার এই আবার চলে গেল। এই যদি আবার চলে যায় এখান থেকে আরো আয়ন আসবে। তো এই প্রক্রিয়াটা বারবার চলতে থাকবে এবং এখান থেকে যেহেতু কপার আয়ন সমূহ কপার পরমাণু বা ধাতু আকারে এর উপর জমা হচ্ছে, তাহলে এ ধীরে 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 এ মোটা হতে থাকবে, এর উপর বিশুদ্ধ কপার জমা হতে থাকবে এবং এ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে। এ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে, এ এখান থেকে ধীরে ধীরে পড়ে যাবে, এ নষ্ট হতে থাকবে, মানে এ ছোট হতে হতে একসময় নাই হয়ে যাবে, এ ভ্যানিশ হয়ে যাবে। এবং এর মধ্যে যে অন্যান্য ধাতু সমূহ ছিল, এই ধাতু সমূহ দেখা যাবে যে এরা যৌবনের তলে এখানে তলানি আকারে জমা করছে, ওরা কোনো বিক্রিয়া করবে না। আমি আবারও বলি, এই বিক্রিয়াটা আসলে হচ্ছে কি, হচ্ছে এটা যে এই দ্রবণ থেকে যখন আমি আয়নটা টানলাম, আসলে আমি দ্রবণ থেকে আয়নটা টানার চেষ্টা করছি না, আমি চেষ্টা করছি এখান থেকে টানার, কিন্তু এখানে থেকে মৌলিক অবস্থায়। তো আমি একে আয়ন বানানোর জন্য একটা সিস্টেম রেডি করলাম। কিভাবে? যে সবার একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে দুটো তড়িৎদ্বার নিলাম, তড়িৎদ্বার হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার অ্যানোড, ঋণাত্মক ক্যাথোড, কিন্তু এখানে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশুদ্ধ কপারকে। কেন বিশুদ্ধ কপারকে ব্যবহার করা হলো? দেখো, এখানে কপার জমা হবে যেটা হবে বিশুদ্ধ। তো বিশুদ্ধ কপারের নিচে যদি অবিশুদ্ধ কপার থাকে তাহলে তো আবারও ভেজাল হয়ে গেল। তাহলে আমি আগে থেকে বিশুদ্ধ কপার নিচ্ছিলাম যাতে ওর উপরে বিশুদ্ধ কপার জমা হতে পারে। তাহলে ক্যাথোড হিসেবে নেওয়া হচ্ছে ক্যাথোড হিসেবে নেওয়া হচ্ছে বিশুদ্ধ কপারকে এবং অ্যানোড হিসেবে নেওয়া হচ্ছে অবিশুদ্ধ কপারকে, যেটা আগে থেকে 98 থেকে 99% বিশুদ্ধ ছিল, যাকে আমরা ধাতু নিষ্কাশন প্রক্রিয়ার মাধ্যমে কোথা থেকে আমরা নিয়ে আসছি। তো এখানে অবিশুদ্ধ কপার দেওয়া হলো আর দ্রবণ হচ্ছে কপার সালফেটের। যখনই বিদ্যুৎ চালনা করা হচ্ছে, বিদ্যুৎ চালনা করা হলে এই দ্রবণের যে কপার আয়ন থাকবে এর সাথে সাথে যাবে ক্যাথোডের কাছে, এ প্লাস এর ইলেকট্রন কম, এর ইলেকট্রন গ্রহণ করলো, দুটো ইলেকট্রন গ্রহণ করলো এবং কপার সলিড পরমাণুতে পরিণত হচ্ছে। এবং অ্যানোডের বিক্রিয়াটা কি? অ্যানোডের বিক্রিয়া হচ্ছে এটা যে অ্যানোডের কাছে আমরা জানি মাইনাস আয়ন যায়, অ্যানোডের কাছে মাইনাস আয়ন যাবে, কিন্তু এখানে মাইনাস আয়ন যাবে না। আজকে কেন যাবে না? SO4 একটা দর্শক আয়ন। দর্শক আয়ন সমূহ কখনো কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাহলে SO4 বিক্রিয়াই করবে না। তখন এর কাজ কি? এর কাজ হচ্ছে এই দ্রবণটাকে ব্যালেন্স রাখা। যেই এখান থেকে কপার আয়ন চলে যাবে ওদিকে, সেই এই দ্রবণের মধ্যে ধনাত্মক আয়নের চাহিদা পূরণ করার জন্য এখান থেকে অবিশুদ্ধ কপার থেকে কপার ইলেকট্রন ত্যাগ করলো এবং কপার আয়নে দ্রবণে চলে আসবে। যখনই সে দ্রবণে চলে আসবে তখন সে আর অবিশুদ্ধ থাকলো না। আর যখন আবার এই দ্রবণে আসার পরে ক্যাথোডের কাছে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে তখন সে সম্পূর্ণরূপে বিশুদ্ধ কপারে পরিণত হয় এবং ধীরে ধীরে এই দণ্ডটা সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে এবং এখানে বিশুদ্ধ কপার জমা হয়ে যাবে। এবং এই প্রক্রিয়াটা আমরা বারবার চালাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই অবিশুদ্ধ কপারটা সম্পূর্ণরূপে 100% বিশুদ্ধ কপারে পরিণত হয়। তো ঠিক আছে, এটার বর্ণনা অনেক কথাই বললাম, লেখার সময় এত বেশি কথা লেখা যাবে না, লেখার সময় বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে যাতে আমরা কম সময়ের মধ্যে অ্যান্সারটা দিতে পারি। তবে আজকে আমাদের টপিক এই পর্যন্ত ছিল। এর পরের দিন আমরা শুরু করব শঙ্কর ধাতু থেকে। শঙ্কর ধাতু, তারপর হচ্ছে তোমার মরিচা কিভাবে পড়ে, ইলেকট্রোপ্লেটিং, এবং সবার শেষে অতম মৌলিক পথের একটা নিষ্কাশন দেওয়া আছে, সেটা হচ্ছে সালফারের, এবং সালফার থেকে কিভাবে সালফারিক অ্যাসিড তৈরি করতে হয়। মেবি আমরা 2 দিনের মধ্যেই এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। আমরা প্রথম দিনই বলছিলাম যে 5 লেকচারের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করা যায়। যাই হোক, মোটামুটি আমি কিন্তু একটু বেশি পড়া দিচ্ছি, চেষ্টা করবো কমপ্লিট করার। অনেকদিন থেকে তো বাসায় বসে আছো, কাজকর্ম তো নাই, তো এখন এই নতুন পড়াগুলো যত দ্রুত সম্ভব কমপ্লিট করো, কারণ এইটা যত দ্রুত সম্ভব তোমরা কমপ্লিট করবা আমি তত দ্রুত পুরাতন চ্যাপ্টারগুলো রিভাইজ করতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকবা। আল্লাহ হাফেজ।